আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাদের বর্তমানে যে অধ্যায়টা চলতেছে এটা হচ্ছে বলা যায় ফিজিক্সের অন্যতম বড় একটা অধ্যায়। অনেকগুলা কনসেপ্ট আছে এখানে। তার মধ্যে এই অধ্যায়ের সবচেয়ে ঝামেলাকর অংশ যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন শেপের বস্তুর জন্য জড়তার ভ্রামক বের করা। এটা ঝামেলাকর আমি এই কারণেই বলতেছি, এখানে মুখস্থ বেশি করতে হয়। যতটুকু না বুঝবা তার থেকে বেশি মুখস্থ। যে তুমি যদি সূত্রগুলো মুখস্থ রাখতে পারো জাস্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। যদিও এখান থেকে প্রশ্ন একটু কম আসে, জাস্ট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে এখান থেকে। এরকম একটা নিরেট গোলকের আমাদের যে কোনো ব্যাসের জন্য জড়তার ভ্রামক বের করো, শেষ। অথবা ফর্মুলা কোনটা, এই যে ফর্মুলা মুখস্থ রাখলে হয়ে যায়। আজকের ক্লাস থেকে আবার তুমি আগের ফর্মেটে ফেরত যাবা, মানে এনজয়মেন্টটা আবার এখানে চলে আসছে। ওইটা হচ্ছে জাস্ট মাঝখানে একটা ভার্সারিয়াল অংশ ছিল যেটা একটু বিরক্তিকর বটে। তবে আজকের ক্লাস থেকে আমরা আবার একটু বুঝে শুনে পড়বো, মানে হচ্ছে আজকে থেকে আবার বুঝার জিনিসগুলো শুরু। হ্যাঁ, মানে আমরা আজকের ক্লাসগুলোতে আবার মজা দিয়ে পড়াতে পারবো এবং খুব এনজয় করতে পারবো। আমি নিজেও জানি লাস্ট দুইটা ক্লাস একটু বোরিং টাইপসের হওয়াটা স্বাভাবিক, মানে একটু বেশি হয়ে গেছে পড়া, তাই না? তো আজকের ক্লাস থেকে আবার আমরা আমাদের রেগুলার প্ল্যাটফর্মে যাব। তো সবাই যারা এখনও জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করে দাও। এবং আজকে হচ্ছে আমাদের কৌণিক গতি সংক্রান্ত কনসেপ্ট শেষ হবে, এরপর আমাদের লাস্ট পার্ট। আমরা কিন্তু এ অধ্যায়ে সেকেন্ড পার্টে আছি এখন, এরপর আমরা লাস্ট পার্ট থার্ড পার্টে যাবো, সেটাই আমাদের লাস্ট পার্ট। হ্যাঁ, লাস্ট ক্লাসে যেগুলো পড়াইছি এগুলো একটু সুন্দর করে খাতায় নোট করে, আমি তো জাস্ট পড়াইছি, মানে তোমাকে মুখস্থ করার টেকনিক শিখিয়ে দিছি। লিটারেলি এগুলো মুখস্থই করে ফেলতে হবে। তো টেকনিক্যালি কীভাবে মনে রাখা হয়ে যায় ওই জন্য আমি অন্যভাবে পড়াইছি। তো আশা করি কোনো সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমি আসি, আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আবার আমাদের রেগুলার ফর্মে ফেরত যাবো। আজকে থেকে দেখবো আবার খুব এনজয় করতে পারবো আমরা। হ্যাঁ, ওকে, আসো একটু ভালো করে দেখবো। আমরা আজকে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কৌণিক গতিশক্তি, আরেকটা হচ্ছে কৌণিক ভরবেগ, আরেকটা হচ্ছে টর্ক। এটা হচ্ছে কৌণিক গতিশক্তি, আরেকটা হচ্ছে কৌণিক ভরবেগ, আরেকটা হচ্ছে টর্ক। এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো খুব ভালো করে খেয়াল করে দেখি, কৌণিক গতিশক্তিকে আমরা এমনিতেই গতিশক্তি কে দ্বারা প্রকাশ করি। জাস্ট বলার সময় বলি এটা রৈখিক গতিশক্তি, এটা কৌণিক গতিশক্তি, এরকম বলি। আর কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তাহলে চিহ্নটা একটু মাথায় রাখবো। কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। এই চিহ্নটার নাম হচ্ছে টাউ। এই চিহ্নটার নাম হচ্ছে টাউ, এটা দ্বারা বুঝাই টর্ক। এই টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। টর্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? টাউ দ্বারা। একইভাবে ভাইয়া আমরা যে পড়েছিলাম জড়তার যে ভ্রামকটা, এই জড়তার ভ্রামক এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতাম। সো আগে তোমাকে একটু নাম জেনে রাখতে হবে কোনটাকে কি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে খেয়াল করো ভাইয়া, আমাদের এখানে হচ্ছে কৌণিক গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি, টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। এগুলো কি আমরা একটু পরে জানবো। হ্যাঁ, জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করি। এবার জানার জন্য তুমি রৈখিকের সাথে কম্পেয়ার করো। ইউ নিড টু কম্পেয়ার উইথ স্ট্রেইট। রৈখিক সরল রৈখিক যেগুলো ছিল তাদের সাথে কম্পেয়ার করব। এবার আসো, যদি কম্পেয়ার করি জিনিসটা কেমন হয় দেখো ভাইয়া। এই যে আপনি বলতেছেন কৌণিক গতিশক্তি, এটা আর কেউ না, এটা হচ্ছে গতিশক্তি থেকে আসছে। আর গতিশক্তি বলতে আমরা কি বুঝি? রৈখিক গতিশক্তি। ভাই আপনি যে বলতেছেন কৌণিক ভরবেগ, এটা আমার রৈখিক ভরবেগ থেকে আসছে। ভাই আপনি যে আমাকে বলতেছেন টর্ক, এই টর্কটা হচ্ছে আমাদের বল থেকে আসছে। এই টর্কটা কি থেকে আসছে? বল থেকে। ভাই আপনি যে বলতেছেন জড়তার ভ্রামক, এটা আর কেউ না, এটা হচ্ছে ভর থেকে আসছে। এর মানে রৈখিকে আমি যাকে ভর বলি, কৌণিকে তাকে আমরা বলতেছি সেই ভূমিকা পালন করতেছে জড়তার ভ্রামক। তাহলে খুব সুন্দর করে চিন্তা করো, রৈখিকে আমি যাকে ভর বলতেছি, কৌণিকে তাকে আমরা বলতে পারি জড়তার ভ্রামক, বা আমরা এটাকে আমাদের বলতে পারি ভরের সমতুল্য রাশি কৌণিকে। তাহলে আমরা
রৈখিকে যাকে ভর বলতেছি, কৌণিকে তাকে আমরা কি বলতেছি? জড়তার ভ্রামক বলতেছি। একইভাবে, কারণ ভর আমাদের জড়তার পরিচায়ক বা জড়তার পরিমাপক হচ্ছে ভর। রৈখিকে যাকে আমরা বল বলতেছি, কৌণিকে তাকে বলতেছি টর্ক। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে যেটা বলের ভূমিকা পালন করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই জিনিসটাই আমাদের টর্কের ভূমিকা পালন করে। তাহলে দেখি, আমাকে কমেন্টে আনসার দাও তো, বলের ভ্রামককে কি বলে? বলের ভ্রামককে কি বলে বলো তো একটু, তোমরা গেস করো। বলের ভ্রামককে আমরা কি বলবো? আমরা ভরের ভ্রামককে জড়তার ভ্রামকের সাথে সমতুল্য চিন্তা করতে পারি। তাহলে বলের ভ্রামকটাকে কি বলবো আমরা? তোমরা একটু বলো তো, বলের ভ্রামকটাকে আমার কি বলা উচিত? তোমরা একটু কমেন্ট করে বলো যে বলের ভ্রামক যেটা, এই বলের ভ্রামকটাকে আমাদের কি বলা উচিত? বলের ভ্রামকটাকে কি বলা উচিত? বলের ভ্রামকটাকে কি বলা উচিত একটু বলো তো। হ্যাঁ, আমাদের ঈশার আনসার সঠিক, টর্ক। হ্যাঁ, শাহনাজের আনসারও সঠিক, টর্ক। সরাবত টর্ক, হ্যাঁ, বিবি মরিয়ম টর্ক, ঠিক আছে। বলের ভ্রামককে আমরা বলবো হচ্ছে ভাইয়া, বলের ভ্রামককে টর্ক বলে। এই প্রশ্নটা যে কতবার পরীক্ষা আছে হিসাব নাই। বলের ভ্রামককে কি বলে? অর্থাৎ এক কথায় আমরা তোমাকে ওই একটা কথা বলছিলাম না, ভ্রামক বলতে বোঝায় ঘূর্ণন গতির সাথে রিলেটেড। তাহলে বলের ভ্রামক মানে হচ্ছে বলের সমতুল্য ঘূর্ণন গতির সাথে রিলেটেড টার্ম। বলের সমতুল্য ঘূর্ণন গতির সাথে রিলেটেড টার্মকে আমরা বলতেছি টর্ক। তাহলে বলের ভ্রামককে টর্ক বলে, বলের ভ্রামককে টর্ক বলে। এবার আসো ভাইয়া, ভরবেগ। ভরবেগের সমতুল্য যেটা আমরা তাকে বলছি কৌণিক ভরবেগ। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম, দেখি এবার কয়জন আনসার দিতে পারো। ভরবেগের ভ্রামককে কি বলে? ভরবেগের ভ্রামক, এই ভরবেগের ভ্রামককে কি বলে একটু কমেন্টে বলো তো। ভরবেগের ভ্রামককে কি বলি আমরা, এটা বলো তো। হ্যাঁ, ভরবেগের ভ্রামককে আমরা কি বলবো কমেন্টে বলো তো, দেখি বলো। ভরবেগের ভ্রামককে আমরা কি বলবো? ভরবেগের ভ্রামককে কি বলবো একটু কমেন্টে বলো। ভরবেগের ভ্রামক, এক্স্যাক্টলি শরাবত হোসেন, কৌণিক ভরবেগ। হ্যাঁ হ্যাঁ, ইসরাত জাহান ইকরা কৌণিক ভরবেগ, আফরা ওবায়দুল কৌণিক ভরবেগ, একরাম শুভ কৌণিক ভরবেগ। এক্স্যাক্টলি তোমাদেরটাই সঠিক। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের সরাজ শাহাদাত কৌণিক ভরবেগ। হ্যাঁ, বিবি মরিয়ম কৌণিক ভরবেগ। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ বলে, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম ভাইয়া রৈখিক আর কৌণিকের মধ্যে আসলে অন্যগুলো কখনো আমরা এভাবে বলি না, শুধুমাত্র এই দুইটা জিনিসকে আমরা এভাবে বলি। হ্যাঁ, অন্যগুলোকে বলা যায় তবে আমরা বলি না। হ্যাঁ, বইয়ের ভাষা অনুযায়ী আমরা এই দুইটাকে ডাইরেক্ট এভাবে সরাসরি পাবা। বলের ভ্রামককে টর্ক বলে, ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। বলের ভ্রামককে টর্ক বলে, ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। এতটুকু আমাদের মনে থাকবে কিনা বলো। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগবে। হ্যাঁ, আমরা পরে আমাদের আমরা কিন্তু টেকনিক্যালি কিছু সূত্র শিখাবো। রৈখিকের সূত্র জানলে কৌণিকের সূত্র আমরা মুখস্থ করবো না, সরাসরি আমরা বসাই দিতে পারবো। কিভাবে সেটা আমরা আজকের ক্লাসের লাস্টে ফিনিশিংয়ে দেখাবো। হ্যাঁ, ফিনিশিংয়ে দেখাবো। পুরো আজকের ক্লাস করার পর দেখবা যে ফিনিশিংয়ে যেয়ে দেখবা আজকের ক্লাসটা না করলেও হইতো। তবে হ্যাঁ, না করলে তো আর বেসিকটা জানবা না। তাহলে ভরের সমতুল্য কৌণিক ভরবেগ মানে জড়তার ভ্রামক, বলের সমতুল্য টর্ক, ভরবেগের সমতুল্য কৌণিক ভরবেগ, গতিশক্তির সমতুল্য কৌণিক গতিশক্তি। তাহলে এগুলো বলতে আমরা রৈখিক বুঝি, আর এগুলো হচ্ছে কৌণিক, এর মানে ঘূর্ণন গতি। এর মানে এগুলো হচ্ছে আমাদের রৈখিক গতি, এগুলো হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে আমাদের কোন গতির ক্ষেত্রে?
ঘূর্ণন গতির ক্ষেত্রে, ঘূর্ণন গতির ক্ষেত্রে। এর মানে কোন একটা বস্তু যখন কোন একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরে তখন। ইভেন আমরা আজকের ক্লাসে কাপলও পড়াবো, কাপল, কাপল, এই যে তোমরা বলো কাপল, কাপল, এই তোমরা আজকের ক্লাসের পর শিখবা কাপল মানেই ধন্দ, এটা মানে না কোনো চন্দ, আসলেই কাপল মানে ধন্দ, কাপলের আরেক নাম দ্বন্দ্ব। তুমি দেখবা আমাদের কাপল এখানে আমাদের আসবে, কাপলের আরেকটা নাম হচ্ছে দ্বন্দ্ব, এটা ফিজিক্সের ভাষায় বলা হয়, কাপলের আরেক নাম দ্বন্দ্ব। আমরা আজকের ক্লাসে আমরা এগুলো পাবো। হ্যাঁ, তো আমরা ওয়েট করতে হবে, মজাদার জিনিস পেতে হলে ওয়েট করতে হবে কিছুক্ষণ। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার একটা একটা করে পড়ানো শুরু করি। হ্যাঁ, একটা একটা করে পড়ানো শুরু করি, আমরা কিছু প্রমাণ দেখাবো তোমাদেরকে, আর এগুলো সবগুলো একটা একটা করে ডেফিনেশন দিব। জড়তার ভ্রামক আমরা আগে পড়াই দিয়েছি, আজকে শুধু হালকা করে জাস্ট কম্পেয়ার করাই দিলাম, কারণ আমাদের লাগবে। ওকে, এই ধন্দ না দ্বন্দ্ব, তোমরা দ্বন্দ্ব করো না, দ্বন্দ্ব। হ্যাঁ, এটা আমরা এই লাস্টের দিকে দেখবো, এখন না। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে ভাইয়া, আমরা এখন শিখবো হচ্ছে ভাইয়া কৌণিক ভরবেগ। ভাই আমরা শিখবো হচ্ছে কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ নিয়েই হচ্ছে আমার এখন আলোচনা। আমার এখন আলোচনা কাকে নিয়ে ভাইয়া? আমার এখন আলোচনা হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে। এখন আসো, মনে করো আমাদের এরকম একটা মনে করো পাত আছে বৃত্তাকার, এই অক্ষের সাপেক্ষে এটা আমাদের ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে। বলা হলো এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে, সেন্ট্রাল অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে। তাহলে এই বস্তুটা ঘুরতেছে মানে এই বস্তুর যতগুলা কণা আছে প্রত্যেকটা কণাই কিন্তু ঘুরতেছে। এই বস্তুর যতগুলা কণা আছে প্রত্যেকটা কণাই কিন্তু ঘুরতেছে, এরকম কণার অভাব নাই কিন্তু, তাই না? এরকম কণার আমাদের অভাব নাই। তো আমরা ধরে নিলাম এই কণাটার ভর হচ্ছে m1, সেন্টার থেকে এই কণার উলম্ব দূরত্ব হচ্ছে r1, লম্ব দূরত্ব কিন্তু, লম্ব দূরত্ব। এই কণার ভর হচ্ছে ভাইয়া আমাদের m2, সেন্টার থেকে এটা দূরত্ব হচ্ছে ভাইয়া r2। এই কণার ভর হচ্ছে মনে করেন m3, সেন্টার থেকে দূরত্ব হচ্ছে r3। এই কণার ভর হচ্ছে মনে করেন ভাইয়া m4, সেন্টার থেকে দূরত্ব হচ্ছে r4। এভাবে যাইতে 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 এখানে অসংখ্য কণা আছে, আমি ধরলাম এটা হচ্ছে n-তম কণা, এই n-তম কণার দূরত্ব হচ্ছে আমাদের rn, আমরা ধরে নিলাম। তাহলে আমরা ধরে নিলাম সে আমার ঘড়িটা আজকে আবারও কাজ দিবে, তো আমি ঘড়িটা নিই। এই যে জিনিসটা হচ্ছে এমন, এই ঘড়িটাকে ভাইয়া, এই ঘড়িটাকে এই সেন্টারের সাপেক্ষে আমি এবার ঘুরাচ্ছি। হ্যাঁ, ঘুরাচ্ছি। তাহলে এখানে অনেকগুলো, এই ঘড়ির মধ্যে অনেকগুলো কণা আছে না? জি ভাইয়া। তাহলে দেখো এই সেন্টার অক্ষের সাপেক্ষে এখানে একটা কণা আছে, তার দূরত্ব হচ্ছে এটা। এখানে একটা কণা আছে, তার দূরত্ব হচ্ছে এটা। এখানে একটা কণা আছে, তার দূরত্ব 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 এটা। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমার এভাবে আছে, এভাবে, আর এটা কিন্তু সেন্ট্রাল অক্ষ। এবার একটু খেয়াল করো তো, এই সেন্ট্রাল অক্ষের সাপেক্ষে এই প্রত্যেকটা কণা থেকে দূরত্বটা কিন্তু লম্ব দূরত্ব। এই প্রত্যেকটা দূরত্ব কেমন দূরত্ব? লম্ব দূরত্ব কিন্তু। এই দূরত্বটা কিন্তু লম্ব দূরত্ব। এক্স্যাক্টলি আমি সেই লম্ব দূরত্ব নিয়েছি, মানে এই জিনিসটা, এই চিত্রটা আমি এখানে আঁকছি, এই চিত্রটা আমি এখানে আঁকছি। এই কথা ক্লিয়ার কিনা বলো তো? আমরা এটা বুঝছি কিনা বলো? এতটুকু কথা আমরা বুঝছি কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা? বাবু রাগ করে না, রাগ করে না। ওকে, যাক, বুঝছি। আমরা প্রত্যেকটা কথা বুঝে বুঝে আগাবো। হ্যাঁ, এবার আসো, তাহলে আমরা এবার বুঝলাম। ওকে, যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এখানে কি বের করব? তার শক্তি বের করব। ভাইয়া কোন শক্তি বের করব? ভাই আমরা এর গতিশক্তি বের করব। হ্যাঁ, আমরা এর গতিশক্তি বের করব। তো গতিশক্তি যদি বের করতে যাই, আমরা গতিশক্তি যদি বের করতে যাই, তাহলে আমরা এটার গতিশক্তি বের করব। আসো, যখন বস্তু ঘুরতেছে ওই অবস্থায় গতিশক্তি বের করব। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো ভাইয়া,
এই যে R1 ভরের একটা বস্তু, তোমার কি মনে হয় M1 ভরের একটা বস্তু, এই বস্তুর এটা ব্যাগ আছে না, তার ব্যাগ হচ্ছে V1। ভাইয়া R2 একটা বস্তু, M2 ভরের একটা বস্তু, তার নিচে একটা ব্যাগ আছে V2। ভাই M3 ভরের একটা বস্তু, তার নিচে একটা রৈখিক ব্যাগ আছে V3। ভাইয়া এটার একটা নিচে রৈখিক ব্যাগ আছে ভাইয়া V4। ভাইয়া এই কোণাটার একটা রৈখিক ব্যাগ আছে, সেটা হচ্ছে আমাদের Vn। তাহলে আমরা বলবো প্রত্যেকটা কণার এক একটা রৈখিক ব্যাগ আছে, কিন্তু সবার কৌণিক বেগ সেম। কথা ক্লিয়ার কিনা দেখো, প্রত্যেকটা কণার এক একটা রৈখিক বেগ আছে, কিন্তু সবার কৌণিক বেগ সেম। কেন? কারণ সে সমকৌণিক বেগে ঘুরে। সমকৌণিক বেগে ঘুরে, সমকৌণিক বেগে ঘুরতেছে, সমকৌণিক বেগে ঘুরতেছে, কিন্তু রৈখিক বেগ কিন্তু সেম না, কারণ প্রত্যেকটা বিন্দুতে রৈখিক বেগের দিকটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে আমাকে বলো তো, আমি কি একটা কথা বলতে পারি, প্রত্যেকটা কণার সমকৌণিক বেগ সেম, কিন্তু রৈখিক বেগ ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা কণার কৌণিক বেগ সেম, কিন্তু রৈখিক বেগ ভিন্ন ভিন্ন। এই কথাটা আমরা বুঝছি কিনা বলো? ওকে, তাহলে যদি বুঝে থাকি, আচ্ছা তোমাদের কি মনে আছে রৈখিক এবং কণিকের একটা রিলেশন V = ωr, এটা মনে আছে কিনা? V = ωr, এটা মনে আছে কিনা? তাহলে V = ωr মানে কি, রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে আমরা নিশ্চয়ই এখানে বলতে পারি প্রথম কণাটার জন্য V1 = হচ্ছে সবার কৌণিক বেগ, প্রত্যেকটার জন্য কৌণিক বেগ ওমেগা ইন্টু এবার দূরত্ব হচ্ছে R1। যদি আমি B2 এর কথা চিন্তা করি ওমেগা ইন্টু R2, যদি আমি B3 এর কথা চিন্তা করি ওমেগা ইন্টু R3, এভাবে যদি আমি Bn এর কথা চিন্তা করি ওমেগা ইন্টু Rn। বলো আমরা এই কথাটা বুঝছি কিনা? আমরা এই কথাটা বুঝছি কিনা যে এগুলো কিন্তু সবগুলো রৈখিক বেগ, এগুলো সবগুলো কোন বেগ? রৈখিক বেগ। কিন্তু আমি তাকে রৈখিকে রাখবো না, আমি তাকে কৌণিকে নিয়ে যাব। আমি তাকে রৈখিকে রাখবো না, আমি তাকে কিসে নিয়ে যাব? কৌণিকে নিয়ে যাব। এখানে কোনো রৈখিক রিলেটেড কোনো কিছু থাকা যাবে না। ওই জন্য বিটাকে ওমেগা এবং আর এ রূপান্তর করে দিলাম, এই সবগুলো বিকে ওমেগাতে রূপান্তর করে দিলাম। কেন? আমি রৈখিকে থাকবো না, না না, আমি রৈখিকে থাকবো না, আমি তাকে কৌণিকে নিয়ে যাব। ওকে, তাহলে আমরা আসো তো রৈখিকে, আমরা তো রৈখিক গতিশক্তি জানি, জি ভাই জানি। তাহলে সিম্পল একটু খেয়াল করে দেখো, প্রথম কণার রৈখিক গতিশক্তি EK1 সমান নিচ্ছে আমরা বলতে পারবো ভাই গতিশক্তি সমান হচ্ছে হাফ mv²। তাহলে হাফ mv² মানে হচ্ছে এখানে m1 v1², এরকম না? জি ভাইয়া নিচ্ছে। তাহলে আচ্ছা আমি এভাবে না বলে আরো অন্যভাবে বলে দিই, সেটা হচ্ছে আমরা আগে এখানে একটু তোমাকে ক্যালকুলেশন করে দিই, তাহলে আমাদের জায়গা কম লাগবে, কারণ না হয় জায়গা কুলান্তি হবে না। আমি সাধারণত গতিশক্তি EK সমান কি জানি ভাই? গতিশক্তি EK সমান আমরা জানি হচ্ছে হাফ mv²। ভাই আপনি তো এই সূত্র ইউজ করতে পারবেন যদি আপনি রৈখিকে ব্যবহার করেন, বাট কৌণিকে তো আপনার বি থাকবে না। তাহলে বিটাকে কিসে রূপান্তর করতে হবে? ওমেগাতে। তাহলে বিটাকে ওমেগাতে কিভাবে রূপান্তর করতে পারি? হাফ m ইন্টু বি সমান আমরা জানি ওমেগা আর, তাহলে এটা হয়ে যাবে ওমেগা² R²। এই কথাটা আমরা বুঝছি কিনা বলি, এই কথাটা আমরা বুঝছি কিনা বলি। যদি আমরা এই কথাটা বুঝে থাকি, তাহলে আমরা রৈখিকের ক্ষেত্রে গতিশক্তির ফর্মুলা এটা, কৌণিকের ক্ষেত্রে এটা। কেন? কারণ এখানে কোনো আমাদের এখান থেকে বিটাকে আমরা ওমেগাতে রূপান্তর করলাম। এবার আসো, তাহলে আমাদের প্রথম কণার জন্য পাবো EK1 সমান পাবো আমরা হাফ, এই যে আমরা সেকেন্ড ফর্মুলা ইউজ করতেছি, m এর জায়গায় m1, কারণ হচ্ছে প্রথম কণার ভর m1, ওমেগা সবার জন্য সেম R1², কারণ R1 প্রথমটার জন্য এটা। একইভাবে EK2 সমান আমরা বলতে পারি ভাইয়া হাফ ইন্টু m2 ওমেগা² R2²। এভাবে ভাইয়া আমাদের n-তম কণার গতিশক্তি সমান হচ্ছে হাফ m3 ইন্টু ওমেগা, সরি mn, n-তম, হ্যাঁ mn ওমেগা² Rn², কারণ ওমেগা সবার জন্য সেম। এখন এরকম প্রচুর কণা আছে না? জি ভাইয়া n সংখ্যক কণা আমার কাছে আছে ধরে নিলাম, এদের সবাইকে যদি তুমি যোগ করে দাও টোটাল শক্তিটা পেয়ে যাবে না? জি ভাইয়া পাবো।
তাহলে টোটাল শক্তি মানে কি? টোটাল গতিশক্তি মানে হচ্ছে প্রত্যেকটা কণার গতিশক্তির যোগফল। টোটাল গতি সমান হচ্ছে প্রত্যেকটা কণার গতিশক্তির কি? যোগফল। তাহলে আমরা ই কে এন পাবো। তাহলে এটার মান কত? হাফ m1 ওমেগা স্কোয়ার আর 1 স্কোয়ার প্লাস হাফ m2 ওমেগা স্কোয়ার আর 2 স্কোয়ার। এভাবে চলতে চলতে ভাইয়া হাফ mn ওমেগা স্কোয়ার আর n স্কোয়ার বলা যায়। এগুলো সবগুলো থেকে দেখো হাফ ওমেগা স্কোয়ার কমন যায়। যদি হাফ ওমেগা স্কোয়ার কমন যায় তাহলে আমরা নিশ্চয়ই এটা কীভাবে লিখতে পারি? m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার, এভাবে কন্টিনিউয়াসলি mn rn স্কোয়ার। দেখি কার আগের ক্লাসগুলোতে মনোযোগ ছিল। হাফ ওমেগা স্কোয়ার ইন্টু এই পুরো রাশিটাকে আমরা কি বলতে পারি? দেখি কয়জনে বলতে পারো আমাকে। এই রাশিটাকে আমরা কি বলতে পারি? এই পুরো রাশিটাকে আমরা কি দ্বারা সংজ্ঞায়িত করতে পারি? দেখি কমেন্টে বলো তো, শুনি কয়জনের মনে আছে, কয়জনের মনে আছে। এই পুরো রাশিটাকে আমরা কি বলতে পারি একটু বলো তো? m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস এভাবে আমাদের mn rn স্কোয়ার পর্যন্ত এই পুরো রাশিটাকে আমরা কি বলতে পারি একটু কমেন্টে বলো। এই রাশিটাকে আমরা কি বলতে পারি একটু কমেন্টে বলো, শুনি কি বলতে পারি একটু কমেন্টে বলো। লাল মার্ক করে এটা m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার এভাবে mn rn স্কোয়ার পর্যন্ত। হ্যাঁ ইসরাত জানিকরা তোমার আনসার সঠিক। আই বিবি মরিয়ম আনসার সঠিক। আই মানে জড়তার ভ্রামক। হ্যাঁ জড়তার ভ্রামক, এক্স্যাক্টলি এটাই, জি এটাই আনসার। যাক ধরতে পারছো। তাহলে হ্যাঁ শারবিন আক্তার তোমার আনসার সঠিক। তাহলে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে কি, এই পুরো টার্মটাকে আপনি বলতে পারবেন হচ্ছে আই। তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা পেয়ে গেলাম হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ ওমেগা স্কোয়ার আই, বা আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি। দেখো কৌণিক গতিশক্তির ফর্মুলা পেয়ে গেলাম ইকে ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার কৌণিক গতিশক্তির ফর্মুলা। দেখো তাহলে ওই যে দেখো রৈখিক গতিশক্তির ফর্মুলা ছিল ইকে সমান হাফ এম বি স্কোয়ার। এখান থেকে কৌণিক গতিশক্তির ফর্মুলা পাইলাম, কৌণিক গতিশক্তির ফর্মুলা পাইলাম হাফ আই ওমেগা স্কোয়ার। রৈখিক গতিশক্তির ছিল হাফ এম বি স্কোয়ার, কৌণিক গতিশক্তির ক্ষেত্রে হয়ে গেল হাফ আই ওমেগা স্কোয়ার। যেখানে আই মানে হচ্ছে ভাইয়া, যেখানে আই মানে হচ্ছে আমার জড়তার ভ্রামক, আই মানে হচ্ছে জড়তার ভ্রামক, এবং ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। বলো আমাদের এতটুকু মনে থাকবে কি না? এবং এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। যদি এই ফর্মুলা মুখস্থ করা তোমার দরকার নাই, আমি তোমাকে ক্লাসের লাস্টের দিকে শর্টকাট মানে একটা টেকনিক শিখিয়ে দিব, এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। একটা টেকনিক শিখিয়ে দিব, আলাদা করে মুখস্থ করার দরকার নাই। আমার টেকনিকে তুমি ধরে নাও তোমার মুখস্থ হয়ে গেছে, তুমি ধরে নাও তোমার মুখস্থ হয়ে গেছে, আপত্তি তো নেই, ধরে নাও মুখস্থ হয়ে গেছে। কীভাবে মুখস্থ করাবো সেটা আমি বুঝবো, তোমার বোঝার দরকার নেই। তোমার আমি মুখস্থ করাবো, তোমার মুখস্থ করা লাগবে না। দেখছো আমি কত ভালো। ওকে আচ্ছা যাও, তাহলে আমরা অলরেডি তাহলে দেখো প্রমাণটা করাইছি আমাদের সুবিধার্থে। হ্যাঁ প্রমাণ তো পরীক্ষা আসে না অনেক সময়, আবার এখন ইদানিং দেখা যাচ্ছে স্যাররা কিছু আনওয়ান্টেড কোয়েশ্চেন করে, তখন দেখা যায় হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন ক্ষয়ের মধ্যে এরকম একটা প্রমাণ ঢুকিয়ে দেয়, প্রমাণ করো যে এটা, তখন ওই জন্য আমার ঝামেলা হয়ে যায়। তো রিস্ক এড়ানোর জন্য এটা শেখা উচিত। আর আরেকটা হচ্ছে একটা ফর্মুলা কীভাবে আসছে এটা জানলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়, এটাই হচ্ছে আসল বেসিক। এবার আসো তাহলে আমরা এখন একটা ফর্মুলা জেনে গেলাম কৌণিক ভরবেগ। এই কিরে উপরে এতক্ষণ পর্যন্ত তোমরা কেউ বলতেছো না কেন? এটা তো কৌণিক ভরবেগ না, এটা হচ্ছে কৌণিক গতিশক্তি। এতক্ষণ পর্যন্ত আমরা কৌণিক গতিশক্তি পড়াইছি। হ্যাঁ কৌণিক গতি, এখন কৌণিক ভরবেগ পড়াবো। তার আগে আমরা এটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো। তাহলে কৌণিক গতিশক্তির ফর্মুলা হচ্ছে ভাইয়া হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে আমাদের এই যে ইকেটাকে আমরা বলতেছি ভাইয়া কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি, ইকেটাকে আমরা বলতেছি কৌণিক গতিশক্তি।
আসো তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ঘূর্ণন গতির সাথে সংশ্লিষ্ট গতিশক্তি, যাকে আমরা সংক্ষেপে বলতেছি কৌণিক গতিশক্তি। হ্যাঁ, এটা হচ্ছে ঘূর্ণন গতির সাথে সংশ্লিষ্ট গতিশক্তি। সেটা হচ্ছে ইকে সমান ভাইয়া হাফ আই ওমেগা স্কোয়ার। ওমেগা তো কৌণিক বেগ, তাই না? আচ্ছা, আমার ধরে নিলাম যদি কখনো এটা হয়, যদি কখনো ওমেগা ইকস টু যদি 1 হয়, 1 একক, ওমেগা তো 1 রেডিয়ান পার সেকেন্ড হয়, ওমেগা সমান 1 একক, বা আমরা এভাবে বলতে পারি 1 একক। এই কথাটার মিনিং কি? এই কথাটার এই যে আমরা বলতেছি ওমেগা সমান 1 একক, এই কথাটার মিনিং হচ্ছে বস্তু একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান। বস্তু একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান, একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান। এর মানে বস্তুটা আমাদের একক সমকৌণিক বেগে কি আছে? ঘূর্ণায়মান আছে। তাহলে কোনো একটা বস্তু যদি একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান থাকে, কোনো একটা বস্তু যদি একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান থাকে, তাহলে আমরা কি বলতে পারতেছি? তাহলে আমরা বলতে পারতেছি ভাইয়া, এই যে আপনি বলতেছেন ই কে সমান হচ্ছে ওমেগার মান 1 একক, তাহলে এখান থেকে বলা যায় হাফ আই। আবার আমরা বজ্র গুণন করলে এখান থেকে বলতে পারি আই ইকুয়ালস টু 2 ই কে। এই কথাটার মানে হচ্ছে এই যে আমরা বলতেছি ই কে সমান হাফ আই, কখন? এটা তখনই হবে যখন বস্তু একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান থাকবে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি ভাইয়া বস্তুর গতিশক্তি জড়তার ভ্রামকের অর্ধেক, গতিশক্তি জড়তার ভ্রামকের অর্ধেক। আর এখান থেকে বলা যায় জড়তার ভ্রামক, যদি দুইটা কথা সেম, জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ। এই দুইটা লাইন হচ্ছে আমার এমসিকিউতে প্রচুর আসে। হ্যাঁ, এমসিকিউতে আসে, তো আমরা এখান থেকে মুখস্থ করবো না, আমরা এখান থেকে বুঝে নিব। তাহলে আমরা পাইলাম ঘূর্ণন গতির সাথে সংশ্লিষ্ট গতিশক্তি ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। ঘূর্ণন গতির সাথে সংশ্লিষ্ট গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। যদি কোনো একটা বস্তু একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান থাকে, তাহলে শর্তটা কি? শর্ত হচ্ছে বস্তুকে একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান থাকতে হবে। তাহলে আমরা এভাবে পড়বো, একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিশক্তি জড়তার ভ্রামকের অর্ধেক, অথবা একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো বস্তুর জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ। দুইটা কথা সেম, বাট আমাদের দুইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে গতিশক্তি জড়তার ভ্রামকের অর্ধেক বলা যে কথা, জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ বলা হতো সেম কথা, বাট দুইটা লাইন তোমাকে জেনে রাখতে হবে। বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এমসিকিউর জন্য এই দুইটা লাইন মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই দুইটা লাইন মোস্ট ইম্পর্টেন্ট। বলো আমরা বুঝছি কিনা? সরাবত হোসাইন, যদি ওমেগা সমান 2 হয়, তো ওমেগা সমান 2 হলে তুমি ওমেগা সমান 2 বসিয়ে দিবা, কোনো সমস্যা নাই তো। আমরা বলতেছি স্পেশাল কেস, যদি ওমেগা সমান 1 হয় তখন তো আমরা ডাইরেক্ট এভাবে বলতে পারতেছি, এটা এমসিকিউতে আসে। আর ইন জেনারেলি ম্যাথ করার জন্য তো তোমার ওমেগার মান যা বসাবে তুমি তাই বসাবা, ওমেগার মান যা বলবে আমরা তাই বসাবো, তাই বসে আমরা শক্তিটা বের করে ফেলবো, কোনো সমস্যা নেই। বাট আমি বলতেছি যদি কখনো ওমেগার মান 1 হয়, অর্থাৎ তাহলে আমরা বারবার একটা কথা বলতেছি, এই দুইটা কথা বলার জন্য শর্ত হচ্ছে এটা এমসিকিউতে বেশি আসে, ওই জন্য এটা বলছি। একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে গতিশক্তি জড়তার ভ্রামকের অর্ধেক, আর জড়তার ভ্রামকটা গতিশক্তির দ্বিগুণ। এটা হচ্ছে মেইন কথা। বল আমরা বুঝছি কিনা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। তবে এমন না যে এটা মনে করিও না যে ভাই সবসময় ওমেগার মান 1 না,
ওমেগার মান যে কোনো কিছু হইতে পারে, বাট আমার কথা হচ্ছে আমাদের এখানে যদি ওমেগার মান 1 হয় তখন আমরা এটাকে এভাবে সুন্দর করে বলতে পারি, ওই কারণে এটা আমরা বলে দিলাম। ওকে, এবার আসো, এবার আসো আচ্ছা, আচ্ছা আমি এবার তোমাকে একটা অন্যরকম প্রশ্ন দিই। এরকম আমাদের এখানে একটা বস্তু, এই যে বস্তুটা একটা বৃত্তাকার বস্তু, এই বস্তুটা ভাইয়া গড়িয়ে গড়িয়ে, এই বস্তুটা আমাদের গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এই বস্তুটা গড়িয়ে গড়িয়ে সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো এখন কোন একটা বস্তু যখন এভাবে পড়তেছে, বলো তো এই ক্ষেত্রে কয় ধরনের গতিশক্তি থাকবে? দেখো, কোন একটা বস্তু যখন সরলরৈখিক পথে গমন করে তখন তার রৈখিক গতিশক্তি থাকে, আর যখন কোন একটা বস্তু কোন একটা বিন্দু সাপেক্ষে ঘুরে তখন তার ঘূর্ণন গতিশক্তি থাকে। তাহলে আমাকে এখানে তোমরা একটু বলো তো, এই যে এখানে বস্তু, এই বস্তুটার কয় ধরনের গতিশক্তি আছে? এই বস্তুটার কয় ধরনের গতিশক্তি আছে আমাকে একটু কমেন্টে বলো তো। হ্যাঁ, এই যে তানিষ্কা মুন্তা, এক্স্যাক্টলি সঠিক, 2 ধরনের গতিশক্তি আছে। কেন ভাইয়া? এই বস্তুটা কিন্তু গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ব্যাগে যাচ্ছে না? জি ভাইয়া, এই বস্তুটা একটা নির্দিষ্ট ব্যাগে এদিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এই ব্যাগের জন্য যে গতিশক্তি সেটা হচ্ছে 1/2 mv²। এখানে m হচ্ছে এই বস্তুটার ভর, b হচ্ছে এই বস্তুটা এইদিকে যত বেগে যাচ্ছে, এবং এই বস্তুটা কিন্তু দেখো এভাবে যে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, সে কিন্তু আমার ওমেগার সমকোণিক বেগে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তাহলে সে তার নিজ অক্ষের সাপেক্ষে কিন্তু ঘুরতেছে। মনে করো একটা চাকা, এই চাকাটা নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে ঘুরে যাচ্ছে। তাহলে এই যে ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে, এই ঘূর্ণনের কারণে তার মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হবে, যাকে আমরা বলি ঘূর্ণন গতিশক্তি 1/2 I ওমেগা²। I ওমেগা² একটু আগে প্রমাণ করলাম। তাহলে আমরা বলতে পারবো এই বস্তু যেটা তুমি দেখতেছ, এটার মোট গতিশক্তি সমান, মোট গতিশক্তি সমান হচ্ছে রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো তার মোট গতিশক্তি সমান হচ্ছে, রৈখিক গতিশক্তি কত? 1/2 mv², 1/2 mv²। ঘূর্ণন গতিশক্তি কত? 1/2 I ওমেগা², 1/2 I ওমেগা²। তুমি চাইলে এটাকে আমাদের এই যে 1/2 mv² না, 1/m কেন লিখছি, 1/2 mv²। তুমি চাইলে এটাকে হাফটা কমন নিতে পারো, তাহলে এটা হচ্ছে তার টোটাল গতিশক্তি। তাহলে এখানে তোমাকে পরীক্ষায় কী কী দেওয়া থাকবে দেখো, পরীক্ষায় তোমাকে যা যা দেওয়া থাকবে, পরীক্ষায় তোমাকে m দেওয়া থাকবে, v দেওয়া থাকবে, I দেওয়া থাকবে, ওমেগা দেওয়া থাকবে, তখন তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। ওকে, আশা করি তোমরা পারবা। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল গতিশক্তিটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা বললাম কি, কোন একটা বস্তু যদি, তাহলে কোন একটা বস্তু যদি গড়িয়ে 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 সমতলে চললে, সমতলে গড়িয়ে গড়িয়ে সমতলে চললে, গড়িয়ে গড়িয়ে সমতলে চললে, এই কনসেপ্টটা সাধারণত কোন একটা বস্তু যাচ্ছে তার রৈখিক গতি, কোন একটা বস্তু ঘুরতেছে ঘূর্ণন গতি। এখন বস্তুর রৈখিকও আছে, ঘূর্ণনও আছে, দুইটা যখন এট এ টাইম আছে, তার রৈখিক গতির সাথে সংশ্লিষ্ট গতিশক্তিও আছে, ঘূর্ণন গতির সাথে সংশ্লিষ্ট গতিশক্তি আছে। শক্তি যেহেতু স্কেলার রাশি, তাহলে আমরা এটাকে ডাইরেক্ট সরাসরি যোগ করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে রৈখিক, এটা হচ্ছে ঘূর্ণন, টোটাল শক্তিটা হচ্ছে এটা। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। বলো আমরা একটু বুঝছি কিনা। আমরা তাহলে আমাদের কোন একটা বস্তু, এক কথায় কোন একটা বস্তু যদি সে মনে করো, এই যে দেখো, কোন একটা বস্তু
এই পথে এভাবে যাচ্ছে, এটার জন্য গতিশক্তি একটাই, হাফ এম ভি স্কোয়ার। কেন? তার শুধু রৈখিক গতি আছে। কোনো একটা বস্তু একটা অক্ষের সাপেক্ষে মনে করো ঘুরতেছে, সে ঘুরতেছে ওমেগা সমকোণিক বেগে, তাহলে তার জন্য শুধুমাত্র গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। বাট কোনো একটা বস্তু সে এবার মনে করো সে এবার ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে, মানে একটা চাকা মনে করো, এই যে একটা চাকা ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে। ফর এক্সাম্পল, যেমন দেখো, সহজ এক্সাম্পল হচ্ছে, দেখো এই যে ঘড়িটা ঘুরতেছে, বর্তমানে এটার গতিশক্তি হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। এবার দেখো এই ঘড়িটা চলতেছে রৈখিক গতিশক্তি। এবার দেখো এই ঘড়িটা ঘুরতে ঘুরতে চলতেছে, এবার হচ্ছে এটার দুই ধরনের গতিশক্তি আছে। তাহলে কথাটা ক্লিয়ার কিনা বলো? দেখো ঘড়িটা এই পয়েন্টের সাপেক্ষে শুধু ঘুরতেছে, ঘূর্ণন গতিশক্তি। ঘড়িটা চলতেছে, শুধু রৈখিক গতিশক্তি আছে হাফ এম ভি স্কোয়ার। এই যে দেখো হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো হাফ আই ওমেগা স্কোয়ার। এবার হচ্ছে ঘুরে 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 এটা সামনে দিকে যাচ্ছে, যেমন গাড়ির চাকা চলে না, এই যে ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে, ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে। এবার হচ্ছে রৈখিকও আছে, ঘূর্ণনও আছে। তাহলে সেই যেহেতু ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে, তার একটা সমকোণিক বেগ আছে। আবার সেই যেহেতু সামনের দিকে যাচ্ছে, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে। যেমন ফর এক্সাম্পল তুমি গাড়ির ক্ষেত্রে চিন্তা করো, এই যে বেসিক কারে বলে, দেখো তুমি একটা গাড়ির ক্ষেত্রে চিন্তা করো, এই যে গাড়িটা আমি আঁকলাম, তুমি যদি গাড়ির কথা চিন্তা করো, তুমি যদি শুধু গাড়ির কথা চিন্তা করো, এই গাড়িটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, গাড়ি কিন্তু ঘুরতেছে না। এর মানে গাড়ির শুধু রৈখিক আছে, গাড়ির কি আছে? রৈখিক আছে। এবার এই যে চাকাগুলো তুমি দেখতেছ, এই চাকাগুলো কিন্তু গাড়ির যেহেতু রৈখিক আছে, গাড়ি যেহেতু একটা ব্যাগের সামনের দিকে যাচ্ছে, এই চাকাগুলো কিন্তু একটি ব্যাগের সামনের দিকে যাচ্ছে, যাকে আমরা বলতেছি রৈখিক। কিন্তু এই চাকাগুলো যে সামনের দিকে যাচ্ছে, সে এমনি এমনি সামনের দিকে যাচ্ছে না, সে হচ্ছে ঘুরতে ঘুরতে যাচ্ছে। এর মানে এখানে আবার ঘূর্ণনও আছে। তাহলে তুমি শুধু গাড়ির কথা চিন্তা করলে রৈখিক গতিশক্তি, গাড়ির চাকার কথা চিন্তা করলে রৈখিক প্লাস ঘূর্ণন গতিশক্তি, কারণ এটা ঘুরতে ঘুরতে যাচ্ছে। তোমার বাসায় ফ্যান ঘুরতেছে, ঘূর্ণন গতিশক্তি। আমি মনে করো আমার এক পায়ে খাড়া আছি এখন, হ্যাঁ, এক পায়ে খাড়া দেখো যে নর্তকীরা নাচে না, এরকম এক পায়ে খাড়া হয়ে আমি এভাবে আসি, এটা হচ্ছে কৌণিক গতিশক্তি। তোমরা আবার দেখো, ড্যান্স দেখো, এবার নাচে না, হ্যাঁ, কৌণিক গতিশক্তি, শুধু কৌণিক। এবার দেখো রৈখিক, এবার দেখবা রৈখিক প্লাস কৌণিক। কেন? আমি ঘুরতে ঘুরতে সামনে দিয়ে গেছি। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার হবে না কে বলছে? বুঝছো না? এবার উঠছে কিনা, যতক্ষণ বুঝো ততক্ষণ বুঝাবো, দায়িত্ব নিছি না। তানিজকে মুন্দা খুব সুন্দর একটা বলছে, ফ্যান যদি হঠাৎ খুলে গিয়ে উড়ে যায়, ওই ফ্যানটা যদি চলন্ত অবস্থায় খুলে গিয়ে পড়ে, তাহলে দেখো ফ্যান ঘুরতেছে আবার উঠতেছে, এর মানে হচ্ছে আমাদের রৈখিক প্লাস কৌণিক। দারুণ চিন্তা ভাবনা, কার স্টুডেন্ট দেখতে হবে না? ওকে, তাহলে আশা করি একটু বুঝতে পারছো, তাই না? ওকে, যাক, তাহলে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে আমাদের রৈখিক প্লাস ঘূর্ণন, আমাদের পুরোটা শেষ। এবার আসো ভাইয়ারা, আমরা কৌণিক ভরবেগে যাই। খুবই সোজা একটা জিনিস, কৌণিক ভরবেগ, ভয় পাওয়ার কোনো কিছু নাই। কৌণিক ভরবেগ,
এবার আসে তোমাদেরকে কৌণিক ভরবেগ পড়াবো। যদিও কৌণিক ভরবেগ পড়ার পরে আমরা মনে হয় টর্ক পড়তে পারবো না, না পড়লে সমস্যা না, আমরা আগামী ক্লাসে পড়াবো। কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা। আর রৈখিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? বা পি দ্বারা। রৈখিক ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করছিলাম, কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কৌণিক ভরবেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে আসো সেই কৌণিক ভরবেগটা তোমাদেরকে আমি আমাদের শিখাই আর কি, যে আমাদের কৌণিক ভরবেগটা কী জিনিস সেটা আমরা একটু শেখানোর ট্রাই করি। ওকে, একটু ভালো করে মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা, সাপোজ আমাদের কোন একটা এই পয়েন্টের সাপেক্ষে কোন একটা বস্তু ঘুরতেছে। ওকে ওকে, এখানে কোন একটা কণা আছে, এই কণার ভরবেগটা হচ্ছে এদিকে। ভরবেগ তো আমরা জানি ভেক্টর রাশি, আর আমরা এটাও জানি রৈখিক ভরবেগ ফি সমান হচ্ছে ভর ইন্টু বেগ। রৈখিক ভর ইন্টু রৈখিক বেগ, এটা হচ্ছে আমাদের কি রৈখিক ভরবেগ। এটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, এটা হচ্ছে ভাইয়া রৈখিক ভর বেগ, এবং এটা হচ্ছে আমাদের ভর, আর এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে রৈখিক বেগ। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, এই বিন্দুর সাপেক্ষে আমার এই বিন্দুর সাপেক্ষে, সাপোজ বিন্দুর এখানে দিই, এই বিন্দুর সাপেক্ষে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ভাইয়া ও বিন্দু। ও বিন্দুর সাপেক্ষে এই যে কোন একটা কণা, এই কণাটার রৈখিক ভরবেগ হচ্ছে ফি। এখন আমরা কৌণিক ভরবেগ বের করব। তাহলে কৌণিক ভরবেগকে, কৌণিক ভরবেগ হচ্ছে ভরবেগের ভ্রামক, ভরবেগের ভ্রামক। আর আমরা আগেই বলছিলাম ভ্রামক মানেই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর দ্বারা গুণ দেওয়া। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে ব্যাসার্ধ ভেক্টর কোনটা? এই যে ভাই একটু খেয়াল করে দেখি, এখানে এটাই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কারণ তো আমরা জানি যে বিন্দুর সাপেক্ষে ঘুরে ওই বিন্দু থেকে দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এই যে ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এটা। এখন একটু খেয়াল করো, অনেকে আমার এই জিনিসটা দেখে একটু কনফিউশনে পড়ে যায়, ভাইয়া আমি জিনিসটা প্রপারলি বুঝতেছি না, আমি তোমাকে ক্লিয়ার করি জিনিসটা। সেটা ক্লিয়ার করার জন্য এই ধরনের একটা চিত্র আঁকি। মানে তোমার বইতে তো আর 3 ডাইমেনশনাল চিত্রটা আঁকা নাই, তোমার বইতে আঁকা আছে হচ্ছে এটা। তো এটার মিনিংটা আমি তোমাকে বোঝানোর ট্রাই করি। মনে করো এখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর ভরবেগটা মনে করো এই বরাবর। হ্যাঁ, ভরবেগটা মনে করো এই বরাবর, এটা হচ্ছে পি। আর এই বিন্দুটা হচ্ছে ও, যার সাপেক্ষে ঘুরতেছে। এই ও বিন্দু থেকে এইটার যে দূরত্ব এটাই হচ্ছে আমাদের আর। এটার দিক হচ্ছে নিশ্চয় বাইরের দিকে। জি ভাইয়া, এটাই মিন করতেছে এই চিত্রটা হচ্ছে এটা। অর্থাৎ আমরা উপর থেকে দেখলে যা দেখি, তুমি যদি আমার ঘড়ির কথা চিন্তা করো, ভাই এখানে কোন একটা কণা, এই কণাটার ভরবেগের দিক মনে করেন এই দিকে, তাহলে এই সেন্টারের সাপেক্ষে সে ঘুরতেছে, তাহলে এটা হচ্ছে তার নিশ্চয় আর এর দিক। জি, এখন এই যে এভাবেই তো এরা দিক। এখন এই জিনিসটাকে আমি যদি উপর থেকে দেখি, মানে হচ্ছে এরকম দেখা যাবে না? এই চিত্রটা আমি এখানে আঁকছি, উপর থেকে দেখতেছি, বস্তু কিন্তু এভাবে ঘুরতেছে, আমি উপর থেকে দেখতেছি। উপর থেকে দেখলে এরকম দেখায় না? সেই চিত্রটা আমি এখানে আঁকতেছি। হ্যাঁ, এবার দেখো ভাইয়া, আমরা যা আঁকি তাহলে আমরা এটা বুঝলাম। এখন আসো ভরবেগ কি রাশি বলো তো? দেখো আমাদের ভর কি রাশি ছিল? স্কেলার রাশি, যার কারণে জড়তার ভ্রামকটা স্কেলার রাশি ছিল। ভরবেগ কি ছিল? ভেক্টর রাশি। তাহলে বলো তো জড়তার ভ্রামক এলটা কোন রাশি হবে? জড়তার ভ্রামক এলটা কোন রাশি হবে একটু বলো তো? জড়তার ভ্রামক এলটা কোন রাশি হবে একটু বলো তো? ভরবেগের ভ্রামকটা কোন রাশি হবে বলো তো? কৌণিক ভরবেগটা কোন রাশি হবে বলো তো? অবশ্যই ভেক্টর রাশি। হ্যাঁ, তাহলে এই যে কৌণিক ভরবেগ এল, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর আমরা যা ভেক্টর রাশির ক্ষেত্রে জানি, ভেক্টর রাশির ক্ষেত্রে দিকটা বিবেচ্য। তো এখন একটু খেয়াল করে দেখো, আমরা আগেই তোমাদেরকে বলছিলাম রৈখিক থেকে কৌণিকে যেতে হলে কি করতে হয়? বেশ সিম্পল হিসাব। ভরবেগের ভ্রামক মানে হচ্ছে ভরবেগকে ব্যাসার্ধ ভেক্টর দ্বারা গুণ দিব। ভরবেগকে কি দ্বারা গুণ দিব? ব্যাসার্ধ ভেক্টর দ্বারা গুণ দিব। কিন্তু তুমি যে এই ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগকে গুণ দিবা, তুমি তো এটাকে দুইভাবে গুণ দিতে পারো। একটা হচ্ছে ভাইয়া ডট গুণন,
আরেকটা হচ্ছে ক্রস গুণন। এখন আমাদের এল ভেক্টর সমান হচ্ছে এটা, এল ভেক্টর সমান হচ্ছে এটা। তোমার কি মনে হয় ডট দিলে সঠিক নাকি ক্রস দিলে সঠিক? এই দুইটার মধ্যে কোনটা সঠিক বলো তো? এই দুইটার মধ্যে কোনটা সঠিক, ডট নাকি ক্রস? ডট নাকি ক্রস একটু বলো তো। তাহলে ব্যাসার্ধ ভেক্টর, এটাও ভেক্টর রাশি। আমরা জানি ব্যাসার্ধ ভেক্টরের দিক সবসময় কেন্দ্র থেকে বাইরের দিকে, ব্যাসার্ধ ভেক্টরের দিক হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে। আর ভরবেগের দিকটা তো ভরবেগের দিকে আছে, যেদিকে বস্তুর থাকে, এই যে হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে ক্রস গুণন। এর মানে আমরা জানি দুইটা ভেক্টরের ক্রস গুণন হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমাদের এই জিনিসটা কখনো সঠিক নয়, তাহলে আমাদের এই জিনিসটাই আসলে সঠিক হয়। তাহলে আমরা এখন থেকে সূত্র জেনে গেলাম, আমাদের তাহলে কি জেনে গেলাম, ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ক্রস গুণফলকে আমরা কৌণিক ভরবেগ বলি। অনেকে বলে ভাই আর ক্রস ফি দিছেন, ফি ক্রস আর দিলে কি সমস্যা হইতো? আমরা জানি ক্রস গুণনের ক্ষেত্রে আমরা যদি উল্টা লিখি দিকটা উল্টে যায়। আমি যদি আর ক্রস ফি দিই তাহলে ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি কৌণিক ভরবেগ, তাহলে নিশ্চয়ই তার একটা দিক আছে, তুমি উল্টা দিলে দিকটা উল্টে যাবে। ওই কারণে এভাবে দিলে দিকটা সঠিক হয়, ওই কারণে আমাদেরকে এভাবেই দিতে হয়। তাহলে আমরা সুন্দর করে উপরে লিখে দিলাম, সেটা হচ্ছে ভাইয়া এল ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর ক্রস ফি ভেক্টর। এটাই হচ্ছে আমাদের ভরবেগের ফর্মুলা। এখন একটু খেয়াল করে দেখো, আমি তোমাকে এখান থেকে প্রশ্ন করলাম, দেখি এই প্রশ্নের আনসারটা আমাকে কয়জনে দিতে পারো। না দিতে পারলে উড়াদুনা মাইর চলবে। এখন উড়াদুনা মাইর কোনো কথা নয়, মারবো মানে মাত্র মারবো, উড়াদুনা মাইর চলবে। আর যখন অফলাইনে আসবে তখন হ্যাঁ, যারা শুধু অনলাইনে তারা তো কখনো মাইর খাবে না, যারা অফলাইনে আসবে তখন আমি এগুলো উসুল করে নেব। এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আমাকে এখন কমেন্ট করে জানাও শীঘ্রই আমাদের আর এবং পি এর মধ্যবর্তী কোণ আসলে কত ডিগ্রি। এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো? এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? হ্যাঁ, তানিজ কেমন তা আনসার সঠিক। যাক, ভেক্টর মনে আছে, বোঝা যাচ্ছে। যাক, ভালো লাগলো তোমাদের কমেন্ট দেখে, মনে আছে। তাহলে আমরা জানি এই দুইটা বিন্দুতে এই থেকে আমরা এটাকে বর্ধিত করব। এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, আমাদের 60 ডিগ্রি। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। আর এবং পি এর মধ্যবর্তী কোণ এটা না? হ্যাঁ, ঠিক এই কারণে এটাকে আমরা সামনের দিকে বর্ধিত করলে এই কোণটাকে বলি হচ্ছে থিটা। তাহলে আর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটা। তুমি তোমার বইতে দেখবা এটা এইভাবে লেখা আছে। কেন এখানে? অনেকে টেনশনে পড়ে যায়, কেন কেন কেন? তার আনসার আমরা এখানে পেয়ে গেলাম। এটা আমরা অনেক আগে থেকেই জানি। ওই জন্য বলছিলাম আমাদের ভেক্টর এমন একটা অধ্যায় যেটা পুরো ফিজিক্সে লাগে। ইভেন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়লে প্রত্যেকটা পদে পদে লাগবে, প্রত্যেকটা ক্যালকুলেশনে লাগবে যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ো, এই ভেক্টর ক্যালকুলাস এই জিনিসগুলা। এরপর আসি, তাহলে আমরা এটা জেনে গেলাম। অনেকে জানে না কেন আমরা কোণটাকে থিটা, এই কোণটাকে থিটা ধরলাম। তাহলে এটা হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা সিম্পল এখান থেকে বলতে পারি না ভাইয়া, এই যে এল ভেক্টর সমান হচ্ছে আর পি সাইন থিটা ইনটু একক ভেক্টর। তাহলে তোমরা বলো তো এল এর দিক কোন দিকে হবে? সিম্পল হিসাব ভাই, আমাদের ক্রস গুণন মানে হচ্ছে তার দিক হচ্ছে ডানহাতি স্ক্রু দিয়ে বের করা যায়। ডানহাতি স্ক্রু, একটা ডানহাতি স্ক্রুকে তুমি আর থেকে পি এর দিকে ঘুরালে দিক পাবা। তাহলে তুমি আর থেকে পি এর দিকে যদি ঘুরাও, দিকটা হচ্ছে কি ভিতরের দিকে, তখন এল এর দিক। তাহলে আর থেকে পি এর দিকে তুমি ঘুরাইলে, ডানহাতি স্ক্রুকে ঘুরাইলে আর থেকে পি এর দিকে, সে যেদিকে গমন করে সেটা হচ্ছে কার দিক? এল এর দিক। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এবার আসো ভাইয়ারা, আমি যদি এল এর মান বিবেচনা করি, শুধু মান, তাহলে আর ভেক্টর চিহ্ন দিলাম না, আর পি সাইন থিটা লেখা যায়, তাই না? জি ভাইয়া, আর পি সাইন থিটা লেখা যায়, এটা হচ্ছে একক ভেক্টর, ওকে রেখে দিলাম। এখন আসো, তুমি একটু ভালো করে চিন্তা করো ভাইয়া, আমি যদি ফিটাকে আর একটু বর্ধিত করি, এই ফিটাকে বর্ধিত করলে এরকম হয়, মানে এটাই হচ্ছে আমার সেই ফিটা। তাহলে আমি যদি এখান থেকে লম্ব টানি ভাইয়া, একটা লম্ব টানলাম, ওকে। তুমি যদি লম্ব টানো তাহলে খেয়াল করে দেখো তো, অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা একটা লম্ব টানলাম,
এই কোণটা যদি থিটা হয় নিচে তুমি এটাকেও থিটা বলতে পারবা, বিপ্রতীপ কোণ, তাই না? এটাই থিটা বলা যায়। যদি তুমি এটাকে থিটা বলতে পারো, ভাইয়া অ্যাকচুয়ালি আর এর দৈর্ঘ্য কতটুকু? এই দৈর্ঘ্যটা আমার আর না? জি ভাইয়া, এই দৈর্ঘ্যটা আমার আর। তো আমি এই দৈর্ঘ্যটা যদি আর হয়, এই দৈর্ঘ্যটাকে নাম দিলাম হচ্ছে ডি। তাহলে আর এবং ডি এর মধ্যে রিলেশন কি ভাইয়া? দেখেন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। কেমনে বুঝছি? থিটার সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ককার সাইন। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ ডি ডিভাইড বাই আর। তাহলে ডি ইকুয়ালটা আমরা কি বলতে পারি? আর সাইন থিটা। তাহলে আমরা যে কাজটা করব, এই আর সাইন থিটা এল ইকুয়ালটা আমরা বলতে পারি ফি ইন্টু আর সাইন থিটা। এই আর সাইন থিটা যেটা দেখতেছেন তাকে আমরা নাম দিব হচ্ছে ডি। তাহলে আমাদের ফি ইন্টু ডি। এখানে আমরা বলতে পারতেছি ভাইয়া এলটা হচ্ছে কৌণিক ভরবেগ। এখানে এলটা হচ্ছে ভাইয়া কৌণিক ভরবেগ। এখানে ভাইয়া ফিটা হচ্ছে রৈখিক ভরবেগ। ফিটা হচ্ছে রৈখিক ভরবেগ। আর এখানে এখানে ডি, ডি এর স্পেসিফিকেশন দেখো, ডি হচ্ছে ঘূর্ণন বিন্দু থেকে রৈখিক ভরবেগের লম্ব দূরত্ব। রৈখিক ভরবেগের লম্ব দূরত্ব। এর মানে আমরা সাধারণত দুইটা সূত্র ইউজ করতে পারি। সেটা হচ্ছে এল ইকুয়ালস টু আর ফি সাইন থিটা ইউজ করতে পারি, যেখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধটা, ফি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, সাইন থিটার মধ্যে থিটাটা হচ্ছে আর এবং ফি এর মধ্যবর্তী কোণ। অথবা আমরা সরাসরি এটাই ইউজ করতে পারি, এল ইকুয়ালস হচ্ছে ফি ইন্টু ডি। ফি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, ডি মানে হচ্ছে যে বিন্দু সাপেক্ষে ঘুরতেছে ওই বিন্দু থেকে সরাসরি লম্ব দূরত্ব। মানে এই যে তুমি তো ও বিন্দু থেকে ফি এর উপর লম্ব টানবা, তো ফি এর উপর লম্ব টানবা, ফি কি এখানে আছে? নাই। না থাকলে কি হয়েছে? তাকে পিছন দিকে বর্ধিত করলাম, জাস্ট এটা আর কি। এটা হচ্ছে আমাদের ফি। তো আমাদের এই বিন্দু, আমি বললাম এটা ও বিন্দু, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর। তো আমি তোমারে বললাম ও থেকে ফি এর উপর লম্ব টানবা। তো ও থেকে ফি এর উপর লম্ব টানবো কিভাবে ভাইয়া? এই যে এটাকে আমরা এরকম বর্ধিত করি। এখন এখানে ধুর করে একটা লম্ব টানলাম, এই যে লম্ব টেনে দিলাম। তাহলে এই দূরত্বটা হচ্ছে ডি, এই দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব ডি। তাহলে আমাদের লম্ব দূরত্ব ডি। আর এখানে ভাইয়া এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, আর এই কোণটাও আমরা থিটা বলতে পারি। আর এখান থেকে যে ডিটা দেখতেছি, এই ডি মানে হচ্ছে ভাইয়া আর সাইন থিটা। সেম কথা, তোমরা দুইটা ইউজ করতে পারো। যখন মানে এক কথায় তুমি যদি সূত্র ইউজ করো, এটা ইউজ করো, আর মানে হচ্ছে তোমার কি, এই সূত্র ইউজ করলে আর মানে হচ্ছে তোমার লম্ব দূরত্ব, ব্যাসার্ধ। আর এই সূত্র ইউজ করলে ডি মানে হচ্ছে তোমার লম্ব দূরত্ব। তো যেহেতু লম্ব দূরত্ব বের করতেছ, লম্ব দূরত্ব তোমার এটা দিয়ে বের করতে হবে। সেম কথা, দুইটা সূত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। বলো আমরা কথাটা বুঝছি কিনা? আগে এতটুকু বুঝছি কিনা বলি। তাহলে আমরা এটা বলতেছি একটাই কারণে, কোন যদি অনেক সময় ব্যাসার্ধ আর এটা দেওয়া আছে ডাইরেক্ট বের করলাম, অনেক সময় দেখা গেল লম্ব দূরত্ব দেওয়া আছে। তো লম্ব দূরত্ব দেওয়া থাকলে তুমি কি আবার এবার তোমার ক্যালকুলেশন করে আটটা বের করবা? কোনো দরকার নাই। লম্ব দূরত্ব দেওয়া থাকলে সরাসরি আমরা লম্ব দূরত্ব বসিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমরা এভাবে করতে পারবো। সো তাহলে আমি আবার বলতেছি ভাইয়া, ভরবেগের ভ্রামকটাকে আমরা বলতেছি, দেখেন খুব সুন্দর, আমি এটা ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার করা মানে হচ্ছে তোমার টর্কের কনসেপ্ট 50% ক্লিয়ার হয়ে গেছে। কারণ টর্কেও আমি সেম স্টাইলে বুঝাবো, সেম স্টাইলে টর্কে বুঝাবো, জাস্ট কনসেপ্টটা ভিন্ন কিন্তু সিস্টেমটা সেম, সিস্টেম একই। তাহলে দেখো, ভরবেগের ভ্রামকটাকে আমরা বলতেছি হচ্ছে কৌণিক ভরবেগ। অর্থাৎ রৈখিক ভরবেগে যাকে আমরা এই রৈখিক ভরবেগের সাথে রিলেটেড কৌণিক ভরবেগের টার্মটা হচ্ছে কৌণিক ভরবেগ। ওই কারণে বলতেছি বস্তু কিন্তু এখন ঘুরতেছে, বস্তু না ঘুরলে কিন্তু কৌণিকের টার্মটা আসতো না। এবার আমাদের কোনো একটা বস্তু এই ও বিন্দুর সাপেক্ষে ঘুরতেছে। যদি বস্তু ও বিন্দুর সাপেক্ষে ঘুরে, তাহলে আমরা এই যে এটাকে এরকমভাবে আমরা চিন্তা করতে পারি, এরকমভাবে চিন্তা করতে পারতেছি। আমাদের এই পয়েন্টে এই যে আমরা এইভাবে তোমাদের সুবিধার্থে আর কি, এই পয়েন্টে কোনো একটা বস্তু মনে করো, তার ভরবেগ মনে করো এদিকে, তার ব্যাসার্ধ ভেক্টর মনে করো এটা,
তাহলে আমরা এখান থেকে এটাকে বলতে পারি থিটা, তাহলে আমরা এটাকে পিছন দিকে বর্ধিত করলে এখান থেকে লম্ব টানলে এটা হচ্ছে ডি। সিম্পল হিসাব, এই জিনিসটাকে আমরা উপর থেকে দেখাচ্ছি আর কি। তো আমরা তাহলে বলতে পারি হচ্ছে ভাইয়া এখানে আর মান হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, যে ব্যাসার্ধ এই যে আমাদের এই বিন্দুর জন্য কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এটা, এটাকে আমরা বলি ব্যাসার্ধ। ব্যাসার্ধ ভেক্টরের দিক হচ্ছে মূল বিন্দু থেকে বাইরের দিকে। তো আমাদের এখানে আমরা জানি রৈখিক থেকে কণিকে যাইতে হলে কী করতে হয়, ব্যাসার্ধ ভেক্টর দ্বারা গুণ দিতে হয়। তো তুমি যে ব্যাসার্ধ ভেক্টর দ্বারা গুণ দিবা, ব্যাসার্ধ ভেক্টর দ্বারা রৈখিক ভরবেগকে গুণ দিবা, তাহলে কণিক পাবা। এখন কণিক ভরবেগ তো একটা ভেক্টর রাশি, তাহলে কী দ্বারা গুণ দিব, আমাদের ক্রস গুণনের মাধ্যমে গুণ দিব। তাহলে আর এবং পি এর ক্রস গুণনটাই হচ্ছে আমাদের এল। এবার হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে এল ইকুয়ালটা আমরা বলতে পারি আর পি সাইন থিটা ইন্টু ইটা। আর এল এর দিকটা কি থেকে বের করতে পারবো, আর থেকে পি এর দিকে ডান হাতে স্ক্রু নিয়মে ঘুরালে স্ক্রুটা যেদিকে যায় সেটা হচ্ছে এল এর দিক। তাহলে এল ইকুয়ালটা আর পি সাইন থিটা ইন্টু একক ভেক্টর। তাহলে আমরা যদি মান বিবেচনা করি, একক ভেক্টরের মান তো এক একক, তখন আমরা মান বিবেচনা করলে এল ইকুয়ালটা আর পি সাইন থিটা বলতে পারি। এটাকে আমরা বলতে পারি পি ইন্টু আর সাইন থিটা। এই আর সাইন থিটা যেটা দেখতেছো, আর সাইন থিটাকে আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি হচ্ছে লম্ব দূরত্ব ডি। তো আমরা যদি লম্ব দূরত্ব চিন্তা করি তখন আমরা এভাবে বলতে পারবো এটা হচ্ছে লম্ব দূরত্ব টি। বলো আমরা একটু বুঝছি কিনা। তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো, এই ফর্মুলা ইউজ করতে পারবো। বলো আমরা একটু বুঝছি কিনা। তাহলে এখানে এল মান হচ্ছে কৌণিক ভরবেগ, পি মান হচ্ছে রৈখিক ভরবেগ, ডি মান হচ্ছে ঘূর্ণন বিন্দু থেকে রৈখিক ভরবেগের লম্ব দূরত্ব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, এটা হচ্ছে রৈখিক ভরবেগ, এটা হচ্ছে ঘূর্ণন বিন্দু থেকে লম্ব দূরত্ব। আর যদি তুমি এটা ইউজ করো, এল মান হচ্ছে কৌণিক ভরবেগ, আর মান হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান, পি মান হচ্ছে রৈখিক ভরবেগ, থিটা মান হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণটা। বলো আমরা এবার বুঝছি কিনা। বিবি মরিয়ম বলছিলাম রিপিট করার জন্য, আমি রিপিট করলাম। বলো এবার বুঝছো কিনা তুমি, এবার বুঝছো কিনা বলো। হ্যাঁ একটু বলো আমরা বুঝছি কিনা এটা। যাক, তাহলে আমরা বুঝতে পারছি না। ওকে, আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা একটুক বুঝলাম, এটা হচ্ছে ভাইয়া রৈখিক ভরবেগের জেনারেল ডেসক্রিপশন। এবার আসো, সরি কৌণিক ভরবেগের। এবার আসো তোমাদেরকে কৌণিক ভরবেগের আরেকটা সুন্দর সূত্র দেখাই। হ্যাঁ, এবার আসো আবার ঠিক আগের মতো চিন্তা করি। এরকম, সরি অনেক বড় হয়ে যাচ্ছে। আগের মতো চিন্তা করি ভাইয়া, এরকম কোন একটা বস্তু আছে দূর, আবার আগের মতো চিন্তা করি আমরা। ওকে, আগের মতো চিন্তা করলে ভাইয়া এখানে আমরা আমাদের একটা বস্তুর আছে ভর m1, তার থেকে এই দূরত্বটা হচ্ছে ভাইয়া r1। ভাইয়া এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে আমাদের m2, এই দূরত্ব হচ্ছে r2। এবার আমাদের এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে আমাদের m3, এই দূরত্ব হচ্ছে r3। এবার চলতে 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 এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে আমাদের mn, দূরত্ব হচ্ছে ভাইয়া rn। এখন এই বস্তুটার একটা বেগ আছে যাকে v1 নাম দিলাম, এটার একটা বেগ আছে যাকে আমরা v2 নাম দিলাম, এটার একটা বেগ আছে যাকে আমরা v3 নাম দিলাম। তো আমরা v3 নাম দিলাম, তো বেগ যেদিকে সেদিকেই তো ভরবেগ। এখানে একটা আছে যাকে আমরা আমাদের vn নাম দিলাম। ওকে ওকে, আবার আগের মতো আমরা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এক্ষেত্রে একটু খেয়াল করো, এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে গমন করে, একটু খুব ভালো করে খেয়াল করো, একটু খুব ভালো করে খেয়াল করো। কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে গমন করে, এরা কিন্তু এই বস্তুটা কিন্তু বৃত্তাকার পথে গমন করতেছে। বস্তু কিন্তু ঘুরতে থাকলে অনেকভাবে গমন করতে পারে। এটা মনে করো বৃত্তাকার পথে গমন করতেছে একটা সেন্টারের সাপেক্ষে। তাহলে এই বিন্দুতে একটু ভালো করে খেয়াল করো, এটা যদি আমার ব্যাসার্ধ ভেক্টর আর হয়, এই বস্তুটার বেগ কিন্তু এই বরাবর, এই বস্তুটার বেগ কিন্তু এই বরাবর, এবং আমরা এই বরাবরই তার ভরবেগ ফি ধরতে পারি। তাহলে ভরবেগ ফি বা বেগ হচ্ছে এই বরাবর, ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এই বরাবর। তাহলে বলো তো এই যে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, বৃত্তাকার পথে,
তখন আমরা এখান থেকে বলতে পারি তার কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু হচ্ছে আর ফি সাইন 90, আর ফি সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মান আমরা কত জানি, সাইন 90 ডিগ্রি মান আমরা জানি 1, তখন আমরা বলতে পারি L ইকুয়ালস টু আর ফি, L ইকুয়ালস টু আর ফি। সো তুমি যদি এই এক্সাম্পলটা চিন্তা করো, এখানে হচ্ছে সিমিলার টাইপস অফ এক্সাম্পল, বস্তু ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে কেন্দ্রের সাপেক্ষে, তাহলে প্রত্যেকটা কণা কিন্তু বৃত্তাকার পথে গমন করে, আর বৃত্তাকার পথে গমন করলে আমরা L ইকুয়ালস টু কি বলতে পারবো, আর ফি বলতে পারবো কিনা বলো? বৃত্তাকার পথে গমন করলে L ইকুয়ালস টু আমরা আর ফি বলতে পারবো কিনা? অবশ্যই পারবো। কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে গমন করে তখন আমরা এখান থেকে বলতে পারবো L ইকুয়ালস টু আর ফি। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি ভাইয়া L ইকুয়ালস টু হচ্ছে আর ফি, তাহলে L ইকুয়ালস টু আমাদের আর ফি যদি হয়, আবার ফি ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া এম বি, আবার ভাইয়া L ইকুয়ালস টু আর ইন্টু এম ইন্টু ভি ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে ওমেগা আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া L ইকুয়ালস টু হচ্ছে আর আমাদের এম ওমেগা আর স্কোয়ার বলা যায়, ঠিক কি না? L ইকুয়ালস টু এই যে আর দুইটা, কিন্তু এই আর দুইটা মিলে আর স্কোয়ার হয়ে গেছে এম ওমেগা, তাহলে L ইকুয়ালস টু আর ওমেগা এম স্কোয়ার বলা যায়। তাহলে আমাদের এখানে কণা তো একটা না, অনেকগুলা কণা আছে। তাহলে প্রত্যেকটা কণার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, প্রথম কণার জন্য L1 ইকুয়ালস টু M1 ওমেগা সবার জন্য সেম আর 1 স্কোয়ার। সেকেন্ড কণার জন্য যদি তুমি চিন্তা করো, L2 ইকুয়ালস টু হচ্ছে M2 ওমেগা আর 2 স্কোয়ার। এভাবে আমাদের n তম কণার জন্য চিন্তা করলে Mn ওমেগা আর n স্কোয়ার। তাহলে টোটাল যদি আমি টোটাল ভরবেগ চিন্তা করি, সেটা হচ্ছে সবগুলা কৌণিক ভরবেগের যোগফলের সমান। তাহলে সবগুলা কৌণিক ভরবেগের যোগফলের সমান হচ্ছে আমাদের টোটাল কৌণিক ভরবেগ, সমান হচ্ছে প্রত্যেকটা কণার কৌণিক ভরবেগের সমষ্টি। তাহলে আমরা প্রথম কণার কৌণিক ভরবেগ পাইলাম M1 ওমেগা আর 1 স্কোয়ার প্লাস M2 ওমেগা আর 2 স্কোয়ার। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকলে Mn ওমেগা আর n স্কোয়ার। সো আমরা এখান থেকে কমন নিতে পারি কি, ওমেগাটা কমন নিতে পারি। তাহলে M1 আর 1 স্কোয়ার প্লাস M2 আর 2 স্কোয়ার, এভাবে চলতে 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 Mn আর n স্কোয়ার। এই যে আমার টার্মটা দেখো, এই টার্মটাকে আমরা বলতে পারি জড়তার এবং আই। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম L ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ইন্টু আই। তো আমরা নতুন করে ফর্মুলা পাইলাম, কৌণিক ভরবেগের ফর্মুলা L ইকুয়ালস টু হচ্ছে আই ওমেগা। এটা হচ্ছে কৌণিক ভরবেগের ফর্মুলা, L ইকুয়ালস টু আই ওমেগা, এটা হচ্ছে কৌণিক ভরবেগের ফর্মুলা। তাহলে আমাদের এখানে L মানে হচ্ছে ভাইয়া কৌণিক ভরবেগ, L মানে হচ্ছে কৌণিক ভরবেগ, I মানে হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, তাহলে দেখো রৈখিক গতির ক্ষেত্রে যেখানে আমি বলছিলাম ভরবেগ, রৈখিক গতির ক্ষেত্রে যেখানে আমরা বলছিলাম ভরবেগ ফি ইকুয়ালস টু হচ্ছে mv, সেই জিনিসটা এখানে এসে হয়ে গেছে কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু আই ওমেগা, কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু আই ওমেগা। দেখো রৈখিক গতির ক্ষেত্রে যাকে আমরা ফি ইকুয়ালস টু mv বলছিলাম, কৌণিক গতির ক্ষেত্রে সেটা হয়ে গেছে L ইকুয়ালস টু আই ওমেগা। কথাটা বুঝছি কিনা বলো, এতটুকু কথা বুঝছি কিনা? এবং আমি জায়গার করবো না, ছোট্ট একটা জায়গার মধ্যে বুঝিয়ে দিই। এখান থেকে আমরা একটু এই জিনিসটা একটু বুঝিয়ে দিই আলাদা করে। আমরা পাচ্ছি L ইকুয়ালস টু আই ওমেগা। আবার ঠিক ওই গতিশক্তির মতো কনসেপ্ট, যদি কখনো ওমেগার সমান যদি 1 রেডিয়ান পার সেকেন্ড হয়, এর মানে একক সমকৌণিক বেগ, তখন যাইয়া L ইকুয়ালস টু আই পাওয়া যায়। এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোন একটা বস্তুর কৌণিক ভরবেগ জড়তার ভ্রামকের সমান। কৌণিক ভরবেগ যে কথা, জড়তার ভ্রামকও সেম কথা। তাহলে আবারও বলতেছি, কোন একটা বস্তু যদি একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান থাকে, তার কৌণিক ভরবেগ যে কথা, জড়তার ভ্রামকও সেম কথা। কৌণিক ভরবেগ যে কথা, জড়তার ভ্রামকও সেম কথা। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আজকে আর লেন্দি করবো না। আমাদের জড়তার ভ্রামকটা আমরা টর্কটা আগামী ক্লাসে পড়াবো, কাপলটাও আগামী ক্লাসে পড়াবো, দুইটা রিলেটেড টার্ম। আর আরেকটা হচ্ছে এতটুকু পড়ানোর পর তোমাদেরকে আমি আবার আগামী ক্লাসে নিউটনের সূত্র পড়াবো। ওই নিউটনের সূত্র রৈখিক বেগের ক্ষেত্রে আগে পড়ছি না, বিশ্বাস করো হুবহু সেম। আমার কনসেপ্টে পড়লে হুবহু সেম, তুমি তোমার কনসেপ্টে পড়লে দুইটা ভিন্ন। আমি সেটা মানি না,
আমরা আমাদের কনসেপ্টে পড়বো, হুবহু সেম, দেখবা এক্স্যাক্টলি সেম হয়ে যাচ্ছে। ওই নিউটনের সূত্র আগে যা এখনও তা, খালি কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে সেটা আমি বলে দিব। তখন দেখবা তোমার কাছে আর নতুন 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 মনে হবে না, সবগুলো পুরাতন মনে হবে, তখন পড়তে ইজি মনে হবে। হ্যাঁ, বলো আমরা একটু ক্লিয়ারলি বুঝছি কি না? সোজা না জিনিসগুলো, সোজা না, মানে একটু ক্লিয়ার। এখানে অনেকেই জিনিসগুলোকে তোমার ক্লিয়ারলি ডিসক্রাইব করতে পারে না, তখন আমাদের কাছে একটু বেশি কঠিন মনে হয়। তা আমি যত সম্ভব মানে বেসিক দিয়ে একেবারে গোড়া থেকে পড়ানোর চেষ্টা করছি। এ আরপি সাইন থিটা এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। যখনই থিটার মান 90 ডিগ্রি হয়ে গেছে তখন আর আমার এটা প্রযোজ্য হচ্ছে না। হ্যাঁ, থিটার মান 90 ডিগ্রি হলে প্রযোজ্য হচ্ছে না, এটাও প্রযোজ্য হচ্ছে, মানে তখন আমাদের সাইন 90 ডিগ্রি মান তো 1, তখন আমরা এভাবে লিখে ফেলতে পারতেছি। আচ্ছা, একজনের মনে কনফিউশন আছে, ভাইয়া আপনি যে এখানে যে আমরা বলতেছি এই যে এটা কখন, দেখে একজনের মনে কনফিউশন আছে এরকম, ভাইয়া কখন আমাদের এটা 90 ডিগ্রি হবে না। হ্যাঁ, কখন 90 ডিগ্রি হবে না, দেখো তুমি কোন বিন্দুর সাপেক্ষে ঘুরাচ্ছ সেটা হচ্ছে একটা খুব বড় একটা ফ্যাক্ট। কোন বিন্দুর সাপেক্ষে ঘুরাচ্ছ সেটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। যেমন ফর এক্সাম্পল তুমি যদি চিন্তা করো ভাই আমি ঘুরাচ্ছি এই বিন্দুর সাপেক্ষে, এখানে যদি এটা 90 ডিগ্রি হয়ও এই বিন্দুর সাপেক্ষে কিন্তু এটা আবার 90 ডিগ্রি না। জিনিসটা চিন্তা করো, তুমি যদি ঘুরাচ্ছ এই বিন্দুর সাপেক্ষে, বস্তু উপরে, অনেক সময় আমরা এরকম ঘুরাই না, বস্তু একটু উপরে ঘুরতেছে কিন্তু ঘূর্ণন বিন্দুর নিচে বিভিন্ন, অথবা এরকম এই বিন্দুর সাপেক্ষে ঘুরাচ্ছ, এই বস্তুটা হচ্ছে এখানে এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে কিন্তু ঘুরাচ্ছ এই বিন্দুর সাপেক্ষে, তখন কিন্তু 90 ডিগ্রি হওয়ার চান্স নেই। ওই সকল কেসে তোমার থিটার নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, আমি সেটা বুঝাইছি, সেটাই বুঝাচ্ছি আমরা। হ্যাঁ, তো আমাদের থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, হ্যাঁ একই সমতলে বিবেচনা করলে, তখন যাইয়ে দেখা যাচ্ছে আমরা ইজিলি বলে দিতে পারি। আচ্ছা, এবার তোমাদেরকে দেখো সূত্রগুলো মনে রাখার ছোট্ট একটা টেকনিক বলে দিই। হ্যাঁ, ছোট্ট একটা টেকনিক বলে দিই, সেটা একটু দেখো। মানে সিমিলারিটিসগুলো তুমি দেখো, সিমিলারিটিসগুলো দেখো। এই কথাটা আমি প্রত্যেকটা ক্লাসে বলবো, আমার স্টুডেন্টরা এটা খুব ভালো করে জানে। এই কথাটা আমি প্রত্যেকটা ক্লাসে বলবো, যাতে করে তোমার কনফিউশন অ্যারাইজ না হয়। হ্যাঁ, সেই কথাটা কি দেখো, রৈখিক থেকে কণিকে যাইতে হলে ভরের জায়গায় লিখতে হয় কি, একবার প্রথম থেকে শুরু করি। থিটার জায়গায়, সরি এস এর জায়গায় লিখতে হয় কি থিটা, ভাইয়া একইভাবে এস এর জায়গায় লিখতে হয় থিটা, একইভাবে ভাইয়া বি এর জায়গায় লিখতে হয় ওমেগা, এ এর জায়গায় লিখতে হয় আলফা। এগুলো 3 নম্বর অধ্যায়ে শিখছি। এই অধ্যায়ে এসে শিখলাম ভরের জায়গায় লিখতে হয় জড়তার ভ্রামক। এই অধ্যায়ে এসে আমরা শিখলাম ভরবেগের জায়গায় লিখতে হয় আমাদের হচ্ছে কণিক ভরবেগ এল। ভাই বলের জায়গায় লিখতে হয় টর্ক টাউ। এগুলো আমরা এখানে এসে শিখলাম, যদিও টর্কটা আমরা আজকে পড়াই না, আগামী ক্লাসে পড়াবো। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো ভাই, রৈখিক গতির ক্ষেত্রে আমরা ফর্মুলা শিখছিলাম ই কে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। তাহলে তোমরাই বলো কণিকে এটা কেমন হওয়া উচিত, ই কে ইকুয়ালস টু হাফটা হাফের মতো আছে, এমটাকে আমরা কি বলি, রৈখিক থেকে কণিকে যাওয়ার সময় এমটা হয়ে যায় আই, এই যে দেখো আই, বিটা হয়ে যায় ওমেগা, ওমেগা স্কোয়ার। দেখো ফর্মুলা পেয়ে গেছি, এটা আমরা প্রমাণ করছিলাম, ওই জন্য বলছি তোমার মুখস্থ করার দরকার নেই, প্রমাণ করছিলাম। ইকে ইকুয়ালস টু যদি হাফ এম বি স্কোয়ার হয় তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে সেটা ইকে ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার হয়। একইভাবে ভাইয়া ভরবেগ ফি ইকুয়ালস টু আমরা রৈখিক বেগের ক্ষেত্রে পড়ছিলাম ভর ইন্টু বেগ। তাহলে এখানে এসে এটা কি হবে ভাইয়া, দেখো যেটা রৈখিক ভরবেগ সেটা হয়ে গেছে কৌণিক ভরবেগ, যেটা ভর সেটা হয়ে গেছে জড়তার ভ্রামক, যেটা ব্যাগ সেটা হয়ে গেছে কৌণিক ব্যাগ। দেখো এই ফর্মুলা এই একটু আগে মাত্র প্রমাণ করলাম। তাহলে পি ইকুয়ালস টু যদি তুমি রৈখিক ভরবেগের ক্ষেত্রে এমবি বলতে পারো, তাহলে কৌণিক ভরবেগের ক্ষেত্রে এল ইকুয়ালস টু আই ওমেগা বলতে পারো। একইভাবে আগামী ক্লাসে শিখাবো এফ ইকুয়ালস টু যদি তুমি এম এ বলতে পারো, তাহলে তুমি এখান থেকে বলতে পারবা কি বলের জায়গায় টাউ। যদি এটা আমরা আজকে বলে ফেলতেছি, কিন্তু শিখাবো আগামী ক্লাসে কেমনে আসছে। এম এর জায়গায় বসানো যায় আই, এ এর জায়গায় বসানো যায় আলফা, এর মানে টাউ ইকুয়ালস টু আই আলফা, এটাও সূত্র। এফ ইকুয়ালস টু এম এ, এটার সমতুল্য সূত্র হচ্ছে এটা। এবার সত্যি কথা বলতে এটাও আমরা জানি, কিন্তু কাজ ডব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি, এফ এস জানি না, বল ইন্টু সরণ।
এটাকেও কণিকের ক্ষেত্রে, কণিক গতির ক্ষেত্রে কৃতকাজ বের করা লাগে না, একেবারে সোজা। এই কণিক গতির ক্ষেত্রে কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু বলের জায়গায় বসবে টর্ক, আর এস এর জায়গায় বসবে থিটা, শেষ, টাউ থিটা, হয়ে গেছে। তো কে বলতে পারি না, আমরা অনেকেই সূত্রগুলো মুখস্থ করি, কোনো দরকার নাই, আমরা মুখস্থ করবো না, আমরা কনভার্ট করব। আমরা মুখস্থ করব না, আমরা কনভার্ট করব। এই এতক্ষণ যা শিখেছি সেটা তো হচ্ছে তোমার বেসিকটা। আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, ক্লাসের লাস্টে দিয়ে তোমার মনে হবে পুরো ক্লাসের জিনিসগুলো পাও, ওগুলো আমার লাগে, হ্যাঁ বেসিকের জন্য লাগে। বাট আমরা এভাবে চিন্তা করব পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য আমরা এভাবে চিন্তা করবো। পরীক্ষার হলে একটা জিনিস ভাই আমাদের সূত্র মনে থাকে না, আলটিমেটলি তো সূত্র মানতে হবে। কিন্তু এখন এগুলো বলতেছি যে তোমার কাছে খুব সুন্দর লাগতেছে, আমি ক্লাসের শুরুতে বললে তোমার কাছে বান্দর লাগতো কেন? কারণ তো তুমি তো এগুলার মিনিংয়ে বুঝো না। এখন তাহলে আমরা কি করব, এই এসের জায়গায় থিটা, বি এর জায়গায় ওমেগা, এই জায়গায় আলফা, এম এর জায়গায় আই, পি এর জায়গায় এল, এফ এর জায়গায় টাউ, দেখো নতুন নতুন কত সূত্র বানায় ফেলছি। রৈখিকের ক্ষেত্রে যেটা এরকম, কণিকে এরকম, এটাও গতিশক্তি, এটাও গতিশক্তি। রৈখিকের ক্ষেত্রে, কণিকের ক্ষেত্রে এটা ভরবেগ, রৈখিকের ক্ষেত্রে এটা হচ্ছে ভরবেগ কণিকের ক্ষেত্রে, এটা বল রৈখিকের ক্ষেত্রে, এটা বল কণিকের ক্ষেত্রে, যাকে আমরা টর্ক বলি। এটা কাজ রৈখিকের ক্ষেত্রে, এটা কাজ কণিকের ক্ষেত্রে। দেখো হয়ে গেছে, সুন্দর না? খুবই সুন্দর। এই টেকনিকে পড়বা। জি না, কেউ যদি ক্লাস না করে লাভবান মনে করে সে আসলে লসমান হয়েছে। ওকে, এই আমরা কি সব কিছু ঠিকঠাকভাবে বুঝছি? শেষ করে দিতে পারি ক্লাস? আমরা কি সব কিছু ঠিকঠাকভাবে বুঝছি কি না? এটা ওমেগা না, এটা ডব্লিউ। ওমেগা দ্বারা আমরা কণিক বেগকে প্রকাশ করি, ওই জন্য কৃতকাজ কলাইস আমরা ডব্লিউ দ্বারাই প্রকাশ করি। যাক, তাহলে আমরা বুঝতে পারছি আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তোমরা বই থেকে একটু কণিক ভরবেগ যতটুকু আছে কণিক ভরবেগ পর্যন্ত রিডিং করে ফেলবা। টর্ক এবং কাপল, তারপর হচ্ছে নিউটনের কণিক গতির সূত্র, সেগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো, একেবারে সোজা। তবে ওই ক্লাসটার জন্য আজকের ক্লাস মাস্ট লাগবে। হ্যাঁ, আজকের ক্লাস না বুঝলে আমরা আগামী ক্লাস বুঝবো না। আজকের ক্লাসগুলো আগামী ক্লাস ইনশাল্লাহ ফাটাফাটি হবে। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।